গত এপিসোডের পর এবারেও গল্পে আড্ডায় রৌহিনের আসরে শিশু কিশোরদের আনাগোনা। ছোটদের গল্প ছোটদের মতন করে লেখা খুব সহজ কাজ নয়, কিন্তু লেখা হয়ে গেলে পড়ে মনে হয় কতই তো সহজ। সেই জন্যই বোধহয় দাড়ি দাদু বলেছিলেন, সহজ কথা যায় না বলা সহজে। আজকের গল্প ভালো থাকবে অবিনাশও সেরকমই একটি সহজ গল্প। শিশু কিশোরদের জন্য আমপাতা জামপাতা ফাউন্ডেশনের প্রকাশনায় এ বছরেই প্রকাশিত হয়েছে দেবাশিস বসু সম্পাদিত আনন্দবার্ষিকী পত্রিকা আমপাতা জামপাতা। এই বইটিও সংগ্রহ করেছিলাম কলেজ স্ট্রিটের ভেজা বইয়ের বইমেলা থেকে। গত বছরের প্রবল মেঘভাঙা বৃষ্টিতে ভেসে যাওয়া কলেজ স্ট্রিট বইপাড়ার আংশিক ক্ষতিপূরণের লক্ষ্যে যে মেলা হয়েছিল নভেম্বরের গোড়ায়। আসুন শুনে নেওয়া যাক রাজশ্রী বসু অধিকারীর লেখা গল্প ভালো থাকবে অবিনাশ, পাঠে আমি রৌহিন। ভানু মামা প্রচন্ড হাঁকডাক করতে করতে বাড়ি ঢুকছেন। ছানা, 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 কই রে, কোথায় গেলি? বাড়ি এত চুপচাপ কেন রে? এই দিনে দুপুরে সব ঘরদোর খোলা রেখে কোথায় গেলি তোরা? চোর এসে যে সব ফাঁক করে দিয়ে যাবে, সে খেয়াল কারো আছে? রোদ্দুরে তেতে পুড়ে একটা মানুষ এলো, কোথায় তাকে জল মিষ্টি শরবত দেবে, পাখার বাতাস করবে, তা না বাড়িতে জনমনুষ্য নেই। ভানু মামা অবিশ্রান্ত বকবক করতে করতে নিচের তলার খোলা বারান্দায় এসে পড়েছেন তার ঝুলি ঝোলা সামলে। মাধুরী রান্নাঘর থেকে জলের গ্লাস আর রসগোল্লার প্লেট নিয়ে এসে বসে। আগে খেয়ে নাও দাদা, তারপর কথা বলো। কেউ কোথাও যায়নি ঘর ফেলে। তোমার ভগ্নিপতি ওপরের সিঁড়িতে মেয়ের মানভঞ্জন করছেন। কেন, ছানার মান হয়েছে কেন শুনি? তুই নিশ্চয়ই বকাঝকা করেছিস সকালবেলা উঠেই। কতবার বলেছি শিশু মনের ওপর চাপ পড়ে বেশি বকলে, ওদের ভালোবাসা দিয়ে কাছে টানতে হয়। ছি 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 মাধু, তোকে তো আমি কিছুই শিক্ষা দিতে পারিনি। ভানু মামা বোনের উপর রাগ করে বকুনি দিতে দিতে টপাটপ 6খানা রসগোল্লা খেয়ে ফেললেন এক এক করে। তারপর পুরো এক বোতল জল ঢকঢক করে খেয়ে বললেন, নে, কোন সকালে বেরিয়েছি, এবার একটু জম্পেশ করে জলখাবারের ব্যবস্থা কর দেখি। সেবারের মতো এক গাদা কিছু আনিস না যেন। 10-12টা গাওয়া ঘিয়ে ভাজা লুচি আর 2-3 থাবা আলুর তরকারি হলেই চলবে। এরপর তো আবার দুপুরে খেতে হবে নাকি? মাধুরী দাদাকে চেনে, আজ আসার খবর আগে থেকেই ছিল। তার ময়ান দিয়ে ময়দা মাখা আলুর তরকারি করা সব সারা। দাদার 10খানা মানে কমপক্ষে 30খানা লুচি, তাই বেশি করেই মেখে রেখেছে ময়দা, এখন সবাইকেই ভেজে দেবে। উঠে যেতে যেতে মাধুরী শুধু বলে, আমি তোমার শিক্ষা মনে রাখি দাদা, তুমি বোনকে কিচ্ছু ভুল মানুষ করনি। তোমার ছানার রাগ হয়েছে অন্য কারণে। কাল স্কুল থেকে ফেরার পথে কার একটা বাচ্চা কুকুর দেখে সকাল থেকে বায়না করেছে ওকেও ওরকম একটা এনে দিতে হবে। জানোই তো আমার শাশুড়ি মাকে, ওনার পশু পাখিতে আপত্তি নেই, কিন্তু ঘরে ঢোকানো চলবে না এই ফতোয়া দিয়েছেন। কুকুরকে আলাদা বাক্স করে দিতে হবে থাকার জন্য, সেই বাক্স থাকবে উঠোনের ওই কোনায়। এত সব ফতোয়া তোমার ছানার পছন্দ নয়, তাই সে রাগ করে দোতলার সিঁড়িতে হাঁটুতে মুখ গুজে বসে আছে। তার বাবা ঠাকুমা সবাই সেই রাগ ভাঙানোর চেষ্টা করতে এখন ওপরে গেছেন। কিন্তুর এক কথা, তার সঙ্গে এক ঘরেই তার কুকুরকে থাকতে দিতে হবে। মাও রাজি নন তাতে। তিনি বড় জোর এই বারান্দা পর্যন্ত অ্যালাউ করবেন। সকাল থেকে পড়াশুনো নেই, খাওয়া দাওয়া নেই, এই নাটক চলছে। পুরো রিপোর্ট দিয়ে মাধুরী আবার চলে যায় রান্নাঘরে। ও, এই কথা, এ তো সামান্য ব্যাপার। আচ্ছা দেখি আমি কিছু করতে পারি কিনা। এই বলে ভানু মামা উঠে পড়ে বারান্দার শেষ মাথায় তার জন্য নির্দিষ্ট ঘরটায় ঢুকে যান। তিনি মাঝে মাঝেই বোনের খোঁজ খবর নিতে মেদিনীপুর থেকে পুরুলিয়া চলে আসেন। 2-4 দিন থেকেও যান। তাই এ বাড়িতে তার জন্য একখানা ঘর পাকাপাকি ভাবে রেখে দেওয়াই থাকে। মাধুরীর মেয়ে মধুরিমা, যার ডাকনাম তিন্তু, সে এই 9 বছরের হলো, পরে ক্লাস 4-এ। কিন্তু আত্মসম্মান জ্ঞান তার প্রখর। তার কথা কেউ পাত্তা না দিয়ে উড়িয়ে দেবে, এটা সে কখনো সহ্যই করে না। সব ব্যাপারে তার একটা নিজস্ব মতামত আছে। কেউ না চাইলেও বড়দের সব কথায় গম্ভীর গলায় সে নিজের মতো করে মত দিতে ছাড়ে না। তাতে মাধুরী কখনো সখনো বকাশকা করলেও মেয়ের বাবা খুবই খুশি। ওনার মতে এই মেয়ের ব্যক্তিত্ব কালে দিনে প্রখর হয়ে উঠবে, এক্ষুনি তার লক্ষণ দেখা যাচ্ছে। ঠাকুমা আদের দিলেও অনেক সময় নাতনির সঙ্গে মতে মেলে না।
তখনই লেগে যায় গৃহযুদ্ধ। কিন্তু একটু অসভ্য মেয়ে নয়। সে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে নিজের মত প্রতিষ্ঠা করে না কখনো, বরং সে ব্যাপারে গান্ধী নীতি মেনে চলে। কাউকে কিচ্ছু না বলে সিঁড়ির ল্যান্ডিং এ গিয়ে মুখ ভার করে বসে থাকে যতক্ষণ না তার কথা মানা হচ্ছে। সে জানে আর কেউ না হোক বাপি এটা সহ্য করতে পারে না। মেয়ে বেশিক্ষণ চুপ করে থাকলেই বাপির অশান্তি শুরু। তাই শেষ পর্যন্ত দীঘার টিকিট পাল্টে দার্জিলিং এর টিকিট কাটা হয়। লেসের ফ্রক খুলে ফেলে পাড়ার নেমন্তন্ন বাড়ি যাওয়ার সময় তিন্তুকে মায়ের জরির শাড়ি পরিয়ে দেওয়াই হয়, যতই না কেন তাকে জড়ভরতের মতো দেখতে লাগুক। অথবা কাতলা মাছের পেটি সরিয়ে তাকে ডিমের অমলেট ভেজে দিতে হয়। অর্থাৎ নিজের বায়নাগুলো কিন্তু মুখ গোঁজ করে থেকেই আদায় করে নেয়। আজও তাই ঘটছে। ঠাকুমার সঙ্গে মতবিরোধ হওয়ার পরেই সে গিয়ে তার গোঁসা ল্যান্ডিং এ ল্যান্ড করেছে। ভানু মামা নিজের ঘরে ট্রেনের পোশাক পাল্টে চিরাচরিত খাটো লুঙ্গি আর সাদা মেজো হাতা গেঞ্জি পরে কাঁধে ঝোলা নিয়ে ওপরের দিকে এগোন। পেছন থেকে মাধুরী ডাকে, ও দাদা, কাঁধে ঝোলা নিয়ে যাচ্ছ কেন? আমি নিচে রয়েছি তো, কিচ্ছু চুরি হবে না তোমার। আমাদের এখানে চোরই আসে না। সবাই তোমার ছানাকে ভয় পায়। ও এমন ভিড়কুটি মেরে তাকালো যে সেদিন একটা আমচোর গাছ থেকে পড়ে পা মচকে ফেললো। বেচারা ঠিক মতো দৌড়তেও পারছিল না। কয়েকটা আম যাও ছিঁড়েছিল সব কোঁচড় থেকে ফেলে দিয়ে লেংচে লেংচে পালালো। আহারে, পরে সেই আম দিয়ে আমি টক রেঁধেছিলাম জানো। ভানু মামা বিরক্ত। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে মুখ চোখ পুঁচকে বললেন, এই এত কথা বলিস কেন তুই মাধু? একটু কম কথা বলতে পারিস না? আমাকে দেখে কি ছোটবেলা থেকে কিছুই শিখিসনি? না, সব দায় আমার, ব্যর্থতা আমার। আজ যদি বাবা মা বেঁচে থাকতেন তাহলে এই দিন আমাকে দেখতে হতো না। ও দাদা, তুমি যাও, উপরে যাও, ঝোলা নিয়েই যাও। আমি দেখি লুচিগুলো বেড়ে ফেলা যায় কিনা টপাটপ। ওদের সবাইকে নিয়ে নেমে এসো। মাধুরী তাড়াতাড়ি পালায় দাদার সামনে থেকে। ভানু মামাকে দেখে তার ভগ্নিপতি একটু মনে জোর পান। মেয়ের রাগের ঠেলায় কাজকর্ম সব শিখেই উঠেছে তার। এবার নিশ্চয়ই জল খাবারটা পাওয়া যাবে। খুশি খুশি গলায় মধুরী মা ওর তিন্তুর বাবা ডাকেন, ও আমার মা, ও আমার সোনা, একবার তাকিয়ে দেখো কে এসেছে। তোমার ভাঙ্গু মামা কত ভালোবাসে তোমায়, একবার চোখ তোলো দেখি। ভাঙ্গু মামা নামটা ভগ্নিপতির মুখে শুনলে গা জ্বলে যায় ভানুবাবু। ছোট্টবেলা থেকে আদরের ভাগ্নি ছানা এই নামেই তাকে ডেকে এসেছে। তার মুখ ছাড়া আর কেউ এইভাবে ডাকলে রাগ হওয়ারই কথা। তিনি কোনো দিকে না তাকিয়ে বসে পড়েন তিন্তুর সামনে। কই দেখি কি হয়েছে আমার ছানা বুড়ির? কি করেছে সবাই মিলে যে তুমি এমন রাগ করে বসে আছো? দেখি তো, তাকাও আমার দিকে। এতক্ষণে তিন্তু হাঁটুর ফাঁকে গুঁজে রাখা টুলটুলে মুখখানা তুলে তাকায়। চোখ লাল, জল নেই, রাগ আছে, অভিমান আছে। মাঙ্গু বাবা, এই বাড়িতে আমি থাকবো না। আমায় তোমার সঙ্গে নিয়ে চলো। এখানে আমার কোনো অধিকার নেই। আমি একটা কুকুর ছানা আনতে চেয়েছি, কিন্তু ঠাকুমা তাকে ঘরেই ঢুকতে দেবে না বলে দিয়েছে। কাল থেকে ওই কুকুর ছানাটা আনাই গেল না বাড়িতে। এতক্ষণে হয়তো অন্য কেউ নিয়েই নিয়েছে। আমি আর পাবো না। এক নাগারে বলে যেতে থাকে তিন্তু। কিন্তু তার বাবা অস্থির হয়ে ওঠেন। এই 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 দেখো, তোকে তো আমি বলেছি আমি এনে দেবো কুকুর ছানা। পিছনেই দাঁড়িয়েছিলেন তিন্তুর ঠাকুমা। তিনি অমনি ঝাঁঝালো গলায় চেঁচিয়ে ওঠেন, আমি কিন্তু বলেই দিয়েছি কুকুর ছানা দাওয়ায় উঠতে দেব না। উঠলে বাড়ি ছেড়ে চলে যাব। থাকলে উঠোনের কোনায় জুতোর বাক্স দিয়ে ঘর করে দাও, সেখানে থাকবে। ভানুবাবু মাথা নাড়েন, না, এ বাড়িতে সকলেই এত কথা কেন যে বলে আজও আমি তা বুঝলাম না। কোনো কথা সংক্ষেপে সারতে পারে না এখানে কেউ। এই জন্যই মাধুটাও এরকম হয়েছে। নইলে ওকে আমি কত সুন্দর পেশি করে করে কথা বলা শিখিয়েছিলাম ছোটবেলায়, সব শিক্ষাই জলে গেল। এই দায় আমার, এই ব্যর্থতা আমার। আমিই পারিনি পেশিওলা বাড়িতে বোনের বিয়ে দিতে। কে বললো আপনাকে মাসিমা যে কুকুর ছানা কখনো তার জুতোর বাক্সের ঘর ছেড়ে বেরোতে পারবে না? 7 দিনেই সে এতটা বড় হয়ে যাবে যে আপনার খাটে এসে ঘুমোতে চাইবে। আর এতই মায়াবী হয় এরা যে আপনি ভালো না বেসে পারবেনও না। তাই বলছিলাম কি। কি বলছিলে একবার শুনি তো? চোখ কটকট করে তাকান তিন্তুর ঠাকুমা। ভানুবাবু অম্লান হাসিতে মুখ ভরিয়ে বলেন, না, বলছিলাম যে গরম লুচিগুলো কেন শুধু শুধু ঠান্ডা করছি আমরা? নিচের টেবিলে গিয়ে খেতে খেতে না হয় সবাই মিলে একটা সমাধান বের করা যেত। তিন্তুর বাবা মহেশ বাবুরও খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে। শুধু তারই বা কেন,
তিন্তুর, তার ঠাকুমার সবারই গরম লুচির নামে জিভটা একটু ভেজা ভেজা লাগে। আচ্ছা বেশ, খেতে যাচ্ছি আমি, কিন্তু ঠাকমা যেন আমার কুকুর ছানা নিয়ে ঝামেলা না করে। কিন্তু দাঁড়িয়ে ওঠে। আচ্ছা মাসিমা, একটা কথা বলুন, কুকুর ছানাকে বাড়ির ভিতর ঢুকতে দিতে আপনার আপত্তি তো? আর কোনো আপত্তি নেই তো? না না, আর কি আপত্তি থাকবে? ছোঁয়া নাড়া করে দেয় তাই বলেছি, নইলে কে আর না জানে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এক পা করে সিঁড়ি নামতে শুরু করেন ঠাকুমা। আর তখনই তিন্তুর তীব্র আনন্দের চিৎকার শোনা যায়, ও মা গো, একে কোথায় পেলে ভাঙ্গু মামা? হাউ সুইট! এই কিরে কিরে, কি হয়েছে ওপরে? ডাকাত পড়লো নাকি? কিন্তু ডাকাত তো যায়নি একটাও, যাবেই বা কি করে? আমি তো এখানেই আছি সেই থেকে, লুচি ভাজছি। চোর ডাকাত যেই আসুক, এমন একখানা গরম খুন্তির বাড়ি দেব না। মাধুরী সিঁড়ির নিচ থেকে বলতে শুরু করে। আহ মাধু, চুপ কর! বোনকে হালকা ধমক দিয়ে ভাগ্নির দিকে হাত বাড়িয়ে দেন ভানুবাবু। হাতটা এতক্ষণ কাঁধের জোড়ায় ঢোকানো ছিল, এখন সেখানে একটা 5-6 ইঞ্চি লম্বা নরম তুলতুলে সাদায় কালোয় মেশানো বেড়ালের বাচ্চা নেতিয়ে পড়ে আছে, কিন্তু দৃষ্টিটা তার দিব্যি এদিক ওদিক ঘুরছে। কিন্তু এক লাফে এসে নিজের হাতে তুলে নিয়েছে বিড়াল ছানাটা। ল্যান্ডিং এর ওপরেই কয়েক চক্কর নেচে নেয়, আমার বেড়াল, আমার বেড়াল, আমার অবিনাশ, তোমরা সবাই ওকে অবিনাশ বলে ডাকবে। মা মা, অবিনাশকে খেতে দাও, আমাকেও, আমাদের দুজনেরই দারুণ খিদে পেয়েছে। মেয়ের রাগ ভেঙেছে দেখে মেয়ের বাবা বেজায় খুশি, কিন্তু সেটা ভানুবাবুর হাতেই ভাঙলো, এটাই যা দুঃখের কারণ। যাকগে, কি আর করা, বড় সম্বন্ধী বলে কথা, মেনেই নিতে হবে। কিন্তু ঠাকুমাও নিচে নেমে এসেছেন, এবার নাতনির বদলে তার মুখ গোঁজ। টেবিলে লাইন দিয়ে সবাই বসেছে। মাধুরী তো মেয়ের হাতে বেড়াল দেখে প্রচন্ড অবাক। সে আরো চিন্তায় আছে শাশুড়ির রিয়াকশন কি হবে সেই ভাবনায়। এটাকে নিয়েও আবার না অশান্তি শুরু হয়। যা জেদি মেয়ে তার, আবার না রাগ করে সিঁড়িতে গিয়ে বসে থাকে। তাহলেই তো ওর বাবাও আর কাজে যাবে না, মেয়ের সামনে বসে তাকে সাধ্য সাধনা শুরু করবে। দাদা, তুমি ঝোলায় করে বেড়াল নিয়ে এলে তিন্তুর জন্য? মাধুরী খেতে দিতে দিতে জিজ্ঞেস করে। ভানুবাবু বড় এক থাবা তরকারি লুচিতে মুড়ে গালে চালান করে দিয়ে একদিকের গাল ফুলিয়ে বলতে শুরু করেন, আরে বাবা, আমার ভাগ্নিকে দেখতে আসবো কি খালি হাতে? সে বিদ্যে আমরা শিখিনি। দেখিসনি বাবা মা যখনই পিসির কাছে যেত, হাতে করে রসগোল্লার হাঁড়ি নিয়ে যেত। দেখেও তো কিছু শিখবি নাকি রে মাধু? তাই বলে কোথায় রসগোল্লার হাঁড়ি আর কোথায় বেড়াল? মাধুরী মিনমিন করে বলল। মেয়ের পাশ থেকে তার বাবা বেশ সম্মতিসূচক মাথা নাড়েন। বউয়ের এই কথাটা তার ভারী পছন্দ হয়েছে। এই সম্বন্ধী রাম কীর্তি, যখনই আসেন গাছের এঁচড় আর আম ছাড়া দোকানের কোনো জিনিস তার হাতে দেখা যায়নি। উনি কিনবেন মিষ্টি? তা মুখে তো আর সে কথা বলা যায় না, এত বছর ধরে তাই মনে মনেই বলে আসছেন। আজকে তবু মাধুরী একটু মনের মতো কথা বলল। ভানুবাবু হা হা করে ওঠেন, শোন মাধু, তোরা আমার ছানার মনটা বুঝিস না। আমি কিন্তু ঠিক চিনি ওকে। আমি জানি দুটো মিষ্টি পাওয়ার চেয়ে একটা বেড়াল বাচ্চা পেলে ও অনেক বেশি খুশি হবে। হলেও তাই, দেখেছিস তো কত খুশি মেয়েটা। সত্যি কিন্তু বেড়াল বাচ্চা পেয়ে খুশি। তার নাম দেওয়া হয়ে গেছে, এখন সে লুচি খাবে নাকি দুধ খাবে তাই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। নিজের খাওয়ার দিকে নজর নেই কিন্তু। ও আমার অবিনাশ, সোনা সোনা, কি খাবে তুমি বলো একবার? গরম লুচি দেব নাকি একটু দুধ দেব? মাছ তো এখনো খেতেই শেখনি তুমি, এই তো সবে কদিন আগে হয়েছ। আর একটু বড় হলে তোমায় মাচু আর ভাতু দেবো, কেমন? কিন্তু আদর করেই যায় বেড়ালটাকে। সেও দিব্যি বুকের কাছে জড়সড় হয়ে বসে সবাইকে পুঁতির মতো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাচ্ছে, আর খুব আস্তে আস্তে মাঝে মধ্যে মিউ মিউ করে সাড়া দিচ্ছে। ভানুবাবু বেশ একটা কাজের কাজ করেছেন এমন ভঙ্গিতে হেসে হেসে গপাগপ লুচি খেয়েই যাচ্ছেন, থামার কোনো লক্ষণ নেই। তিন্তুর বাবা মেয়ের সঙ্গে গভীর আলোচনায় মেতেছেন, কোথায় থাকতে দেওয়া হবে অবিনাশকে। মা তো বারান্দায় কুকুর তুলতেই আপত্তি করছেন। উহু বাবা, দুটো এক নয়। কুকুর যদি বারান্দায় আসতে না পারে, তবে বেড়ালের উপর সেই নিষেধ কেন থাকবে বলো? বেড়াল নিয়ে তো ঠাকুমা কিচ্ছু বলেনি।
অবিনাশ আমার সঙ্গে আমার বিছানাতেই শোবে। একেবারে বিছানায়? মাটিতে একটা বাক্স টাক্স হলে হতো না? তিন্তুর বাবা ফিসফিস করে আপত্তি জানান। বাবা, আমি কিন্তু আবার রেগে যাব। প্লিজ বাবা, তোমরা অবিনাশকে নিয়ে অমন করো না। এতটুকু দুধের শিশু ও কি করে একা একা থাকবে বলো? ভয় পাবে তো। কিন্তু বাবাকে বোঝায় আঙুল নেড়ে নেড়ে। ঠিক ঠিক, ভয় পাবে। আচ্ছা, যেমন তোমার মনে হয় করো। শুধু আর রাগ করো না যেন। আমি কাজে যাচ্ছি, কেমন? তিন্তুর বাবা খাওয়া কমপ্লিট করে উঠে দাঁড়ান। মাধুরী হঠাৎ কোমরে হাত দিয়ে চিৎকার করে ওঠে, মা কোথায় গেল? মা! তোমরা সবাই নামলে ওপর থেকে, মাও তো নামলো, টেবিলে বসলো, তারপর কোথায় গেল? তোমরা এতগুলো লোক কেউ খেয়াল করলে না? আশ্চর্য, মাকেও তো খেতে দেবো। কিরে তিন্তু, তুই দেখলি না ঠাকুমা কোথায় গেল? কোনো দায়িত্ব নেই তোর? সত্যি কি মেয়েই মানুষ করলাম, ব্যর্থতা আমার, সব দায় আমার। অবিকল দাদার ভঙ্গিতে মাধুরী বকর বকর করে যেতে থাকে। ভানুবাবু কটমট করে বোনের দিকে তাকিয়ে বলেন, এই চুপ কর মাধু, সবসময় এত কথা বলিস কেন রে তুই? মানুষটা কোথায় গেল আগে খুঁজে দেখবে, তা না উনি কথার সমুদ্র বইয়ে দিচ্ছেন। খাওয়াটাই মাটি করলো। দেখ তেরি, মিষ্টিগুলো পরে খাচ্ছি, ঢাকা দিয়ে রাখ। আগে দেখি মাসিমা কোথায় গেলেন আবার। বলেই ভানুবাবু উঠে পড়ে উঠোনে পায়চারি করতে করতে বিকট হাঁক পাড়েন, ও মাসিমা, কোথায় আপনি? মাসিমা, কোথায় গেলেন? আরে এই তো আপনার ভানু এসেছে, ও মাসিমা! আহ দাদা, এই একই জায়গায় ঘুরে ঘুরে ডাকলে মাকে পাওয়া যাবে কি করে? আসুন মায়ের ঘরটা খুঁজে দেখি। তিন্তুর বাবা হাতে একটা বিশাল টর্চ নিয়ে ভানুবাবুর পাশের ঘরটায় ঢোকেন। পেছনে ভানুবাবু। মাধুরী রান্নাঘর থেকে চেঁচায়, এই তুমি দিনের বেলা টর্চ নিয়েছো কেন? আশ্চর্য লোক তো। আরে বাবা, কাউকে খুঁজতে গেলে টর্চ লাগে, আমি অনেক গল্পের বইয়ে পড়েছি। যদি মা খাটের তলায় লুকিয়ে বসে থাকে? যা বোঝো না তা বলতে এসো না। তোমার দাদা তো কোনো শিক্ষাই দিতে পারেননি দেখছি। সম্বন্ধীকে বেশ এক হাত নিয়েছেন ভেবে তিন্তুর বাবা গোঁফে হাত বোলান মুচকি হেসে। বাইরে থেকে মাধুরী বলে, কপাল, টর্চ নিয়ে দিনে দুপুরে উনি গেলেন খাটের তলা থেকে মাকে খুঁজতে। কি পাগলের পাল্লাই না পড়েছি। যাই ইলিশ মাছের ভাপাটা দেখি, গলেই গেল বোধহয় এতক্ষণে। ভানুবাবু ভগ্নিপতির সঙ্গে টর্চের আলো জেলে খাটের তলায় মাথা ঢুকিয়ে মাসিমাকে খুঁজছিলেন। এখন ইলিশ মাছ শব্দটা বাইরে থেকে কানে ঢুকতে সেখান থেকেই বিকট চেঁচিয়ে ওঠেন, এই বেশি করে কাঁচা লঙ্কার কাঁচা সর্ষের তেল দিয়েছিলে তো সর্ষে বাটার সঙ্গে? না হলে কিন্তু প্রপার এফেক্ট আসবে না। পুরো চিৎকারটা এসে ঢোকে তিন্তুর বাবার কানে। উফ, কি গলা দাদা আপনার! একটা চোর ডাকাত এদিকে আর আসবে না। এখানেই থাকুন আপনি কিছুদিন, বাড়িটা পাহারা দিন। আমি বরং আমার ফ্যামিলি নিয়ে একটু হরিদ্বার ঘুরে আসি। হ্যাঁ মানে, আমি কি এই ফ্যামিলির মেম্বার নই? যেদিন থেকে আমার একমাত্র বোনকে এই বাড়িতে পাঠিয়েছি সেদিন থেকে আমিও এই পরিবারের অংশ, বুঝেছো? কিছুই শিক্ষা দিতে পারলাম না তোমায় এত বছর ধরে। ব্যর্থতা আমার, দায় আমার। বলে কিনা আমি বাড়ি পাহারা দেব, আর উনি সব ফ্যামিলি নিয়ে হরিদ্বার যাবেন। যত সব। ফাইন করলাম তোমায়। যাও, রাতে গলদা চিংড়ি খাবো, নিয়ে এসো যেখান থেকে পারো। বারে, সম্বন্ধী আবার ফ্যামিলি মেম্বার হয় কি করে? কোন হিন্দু আইন বলছে এ কথা? তিন্তুর বাবাও প্রাণপণে আত্মপক্ষ সমর্থন করতে নেমে পড়েছেন। দুজনেই বারান্দায় বেরিয়ে এসেছেন। মাসিমার ঘরে তাকে পাওয়া যায়নি। দুজনের মাথায় ঘাড়ে ঝুলন্ত ঝুলের ঝালর, হাতে জ্বলন্ত টর্চ। কিম্ভূত দৃশ্যটা দেখে রান্নাঘরের দরজায় দাঁড়ানো মাধুরী ইহি করে হেসে ওঠে। বারান্দার শেষ মাথা থেকে ওপরে ওঠার সিঁড়ি শুরু হচ্ছে। সেখান থেকে তিন্তু চিল চিৎকার করে, মা, বাপি, ভাঙ্গু মামা, এই যে এখানে ঠাকমা, ডেকে যাও তোমরা। সে কি, মা আবার গোঁসা ল্যান্ডিংয়ে কি করছে? মহা মুশকিল হলো তো। দেখি দেখি। সবার আগে মাধুরী ছোটে, তার পেছনে সম্বন্ধী আর ভগ্নিপতি। তিন্তুর ঠাকুমা ঠিক তিন্তুর মতো করে দুই হাঁটু ভাঁজ করে মাথা গুঁজে বসে আছেন। সবাই মিলে একসঙ্গে ডাকাডাকি শুরু করে, মা, ও মা, কি হয়েছে তোমার? রাগ করেছো কেন মা গো? জননী আমার, কি চাই তোমার? ঠাকুমা, কি হয়েছে, রাগ করেছো কেন? জানো না রাগ করতে নেই, রাগ হলো মানুষের শত্রু। ও মা, মা, লুচিগুলো যে সব ঠান্ডা হয়ে গেল, তুমি খাবে কখন? সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুমি আর আমি। মা চলো, নিচে চলো। মাসিমা, কে আপনাকে আঘাত করেছে? শুধু এই অধম সন্তানকে বলুন।
কিছু মনে করবেন না মাসিমা, আপনার ছেলে বৌমা দুজনেরই এখনো বুদ্ধি পাকেনি, তাদের ক্ষমা করে দিন। জানেন তো মাসিমা, ক্ষমাই পরম ধর্ম। আপনার ভানু থাকতে আর কাউকে চাই না। ও মাসিমা! এতক্ষণ নানা জনের নানা কাকুতি মিনতিতেও কাজ হয়নি। এবার ভানুবাবুর ছোটখাটো ভাষণের জেরে ঠাকুমা মাথা তুলে ধমকে ওঠেন। এই চুপ করো, যত নষ্টের গোড়া তুমি। ভানুবাবু অবাক, ঝুলে ভরা টাকে হাত বুলিয়ে বললেন, আমি? আমি আবার কি করলাম বারে? এবার মাসিমা ভ্যাক করে কেঁদে ফেললেন। কান্না মানে চোখে জল নেই, শুধুই আঁচল। আঁচল চাপা চোখে ভাঙা গলায় মাসিমা বললেন, নিজের বান্নির জন্য একটা অত সুন্দর বেড়াল ছানা এলো, আর আমার জন্য কিচ্ছু এলো না। আমি কি কেউ নই? আমি তোমার বোনের শাশুড়ি, তোমার মাসিমা, আমারও তো একটা কিছু পাওনা ছিল। খালি হাতে এলে? ছি 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 ছি, এতদিন ছেলের বিয়ে দিয়েছি, এত বছর ধরে ছেলের একমাত্র সম্বন্ধীকে কিচ্ছু শিক্ষা দিতে পারিনি। ব্যর্থতা আমার, দায় আমার। কিন্তু বুড়ির জন্য বেড়াল ছানা এলো, আমার জন্য কিছুই নেই। আমার রাগ হবে না? ভানুবাবু সমেত সবাই একেবারে হাঁ করে কথাগুলো শুনছিল। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি মাসিমার মনে এই কারণে দুঃখ হতে পারে। সে যে কিভাবে ওনাকে সান্ত্বনা দেবে কেউ ভেবেই পাচ্ছিল না। শুধু তিন্তু বোঝে। সে ঠাকুমার পাশে বসে পড়ে কোলের উপর তুলে দেয় তার অবিনাশকে। ও ঠাকুমা, এই নাও, এবার থেকে এ তোমার আমার দুজনেরই অবিনাশ হলো তো? এবার চলো, খাবে চলো। ঠাকুমার মুখে এক গাল হাসি ফুটেছে। বেড়ালটাকে বুকে জড়িয়ে ধরে উঠে দাঁড়ান। সিঁড়ি দিয়ে একে একে নিচে নামছে সবাই। সববার শেষে ঠাকুমা আর তিন্তু। নাতনির কানে কানে ফিসফিস করে ঠাকুমা বলেন, আমরা দুজনে মিলে অবিনাশকে খুব যত্ন করব, খেলা করব, ভালো থাকবে অবিনাশ। ঝোপ বুঝে কোপ মারে তিন্তু। ঠাকুমা, তাহলে কুকুর ছানাটাকেও নিয়ে আসি? ঠাকুমা এখন উদার, ঘাড় নেড়ে বলেন, নিয়েই আয়। যার যেখানে ভাত মাপা সে তো সেখানেই থাকবে। নিয়ে আয়, নিয়ে আয়। রাজশ্রী বসু অধিকারীর লেখা গল্প ভালো থাকবে অবিনাশ শুনছিলেন এতক্ষণ আমার কণ্ঠে। আপনাদের কেমন লাগলো, বাড়ির ছোটদেরই বা কেমন লাগলো, জানানোর জন্য খোলাই আছে মন্তব্যের বাক্স। ভালো লেগে থাকলে একটা লাইক তো করবেন নিশ্চয়ই, আর সেই সঙ্গে যদি চেনা পরিচিত জনের মধ্যে একটু ছড়িয়ে দেন শেয়ারের মাধ্যমে, তাহলে কৃতজ্ঞ থাকব। আমাদের চ্যানেলে গল্প পাঠের আসরের পাশাপাশি চলেছে উপন্যাসের ঝুলি আর আরও নানা ধরনের কাজ কারবার। সেসবের নিয়মিত আপডেট পেতে চাইলে করে ফেলতে পারেন সাবস্ক্রাইব, যদি এখনো সেটা না করে ফেলে থাকেন আর কি। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায়, চেতনায় কাটুক দিন। দেখা হবে আবার যথাসময়। আজ তাহলে আসি।